নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পুরনো সে দিনের কথা ইউটিউব চ্যানেল। গাড়োয়ান ও বাকিরাও যে যেদিকে পারল পালাতে লাগলো, কিন্তু পালাবে কোথায়? সেই মিশকালো অন্ধকার তাদের চক্রব্যূহের মতো যেন ঘিরে রেখেছে। সে এক নরকীয় দৃশ্য। পরিবারের মহিলা পুরুষ সকলে তারও স্বরে চিৎকার করছে। এমন সময় আস্তে আস্তে সেই বিশালাকায় দানবীয় মুখটি হাঁ করল, আর সেই সঙ্গে সঙ্গে শুরু হলো ঝোড়ো হাওয়া। সেই হাওয়া যেন সমস্ত লোকগুলো আর গরুগুলোকে টেনে নিয়ে সেই সর্বগ্রাসী গুহারূপী মুখের ভেতর পুরে ফেলতে চাইছে। রঘুবীর বাবু বুঝতে পারলেন এ কোনো ঝোড়ো হাওয়া নয়। বিশালাকায় ওই দানবীয় পিশাচ জোরে জোরে শ্বাস টানছে, আর তার জেরে সমস্ত কিছুকে সে নিজের মুখের মধ্যে ঢুকিয়ে নিয়ে পিষে মেরে ফেলতে চাইছে। এমন ঘটনার আকস্মিকতায় রঘুবীর বাবু হতবাক হয়ে গেছেন। কে এই মহাশক্তিশালী দানব? কেন সে মারতে চায় তাদের? কিছু বুঝে ওঠার আগেই সেই ভ্যাপসা পচা তীব্র গন্ধযুক্ত শ্বাসের টানে যেন এক তীব্র ভূকম্পন শুরু হলো। টাল সামলাতে না পেরে খড়কুটোর মতো ছিটকে পড়লেন রঘুবীর বাবু। যন্ত্রণা ক্লিষ্ট শরীরটা নিয়ে তিনি দেখলেন সেই দানবীয় শ্বাসের টানে সমস্ত মানুষ ও গরু সমেত গাড়ি দুটো যেন আস্তে আস্তে এগিয়ে চলেছে সেই সর্বগ্রাসী দানবীয় মুখের মধ্যে। ধীরে ধীরে তার চোখের সামনে পলকের মধ্যে তার সমস্ত পরিবার, চাকর বাকর, গরুর গাড়ি সবটাই সেই দানবীয় মুখের ভেতর তলিয়ে যেতে লাগলো। নরকীয় আর্তনাদে আকাশ কেঁপে উঠল। কেউ কিচ্ছু করতে পারল না। সেই বিশালাকার পিশাচের গনগনে চোখের শিখা আরো তীব্র হলো। তার মুখের ভেতর থেকে কড়মড় কড়মড় করে শব্দ ভেসে এলো, যেন থেতলে যাওয়া মাংস আর ভাঙা হাড় একসঙ্গে চিবিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আর সেই সঙ্গে ভেসে এলো আকাশ ভেদে একাধিক প্রাণীর তীব্র মরণ চিৎকার। রঘুবীর অসহায়ের মতো পড়ে রইলেন। চেঁচিয়ে উঠতে চাইলেন, কিন্তু তার কণ্ঠরোধ হয়ে গেল। শেষবারের মতো তিনি দেখলেন তীব্র এক টান, এক মুহূর্তের নৈশব্দ, তারপর ধোঁয়ার মতো মিলিয়ে গেল তার গোটা পরিবার। তারপর সেই সর্বগ্রাসী গুহার মতো বিশাল বিভৎস মুখমণ্ডলটা ধীরে ধীরে মাটি থেকে উপরে উঠে এলো, আর সেই সঙ্গে দেখা গেল এক অতিকায় কঙ্কালসার দেহকেও। অট্টহাসি করতে করতে সে লম্বা লম্বা পা ফেলে মিলিয়ে গেল সেই নিকষ কালো অন্ধকারে। সাহিত্যের অলিগলিতে ছড়িয়ে পড়া গল্পগুলো জড়ো করার নামই হলো ক্রনিটেল। হাই, আমি সুচেতনা, আর আজ ক্রনিটেল আপনাদের শোনাতে চলেছে শুভায়ুর কলমে ক্রনিটেল অরিজিনালস প্রেজেন্টস তারানাথ তান্ত্রিক ও ব্রহ্ম পিশাচের প্রতিশোধ গল্পের প্রথম পর্ব। শুরু হচ্ছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও ব্রহ্ম পিশাচের প্রতিশোধ। মানুষ কখন সব থেকে বেশি কষ্ট পায় জানো? তারানাথের এমন কথায় আমি বেশ অবাকই হলাম। তারানাথের বয়স বেশ খানিকটা বেড়েছে, তা বলে পৃথিবীর কোনো কষ্ট, হতাশা কিংবা দুঃখ তার এই সদা হাস্যমুখে কখনোই কোনো ক্লেশের দাগ ফোটাতে পারেনি। স্ত্রীকে হারিয়ে নিজ দায়িত্বে একদা সংসার ত্যাগী তারানাথ একই সাথে পিতৃ ও মাতৃ স্নেহে চারিকে সুশিক্ষা ও সঠিক আচার বিচারে বড় করে তুলেছে। সেই মাতৃহারা মেয়েকে সযত্নে সুপাত্রস্থ করার সময়
সংসারের মায়া নামক বস্তুটি ভালোবাসার সঙ্গে মিশে তার বুকে যে মেয়ে হারানোর তীব্র চিনচিনে বেদনার উদ্রেক করেছিল তা বোধ করি বলার অপেক্ষা রাখে না। কিন্তু তা বলে তার মুখে তৃপ্তির হাসিটুকু কখনোই মিলিয়ে যায়নি। সারা সপ্তাহে কর্পোরেট জীবনের পেশাইকলে নিজের জীবনী শক্তিটুকু হারিয়ে ফেলে যখন শান্তির নিঃশ্বাস নেওয়ার আপ্রাণ চেষ্টা করি, তখন বসন্তের সুস্নিগ্ধ সুগন্ধি বাতাসের মতো তারানাথের গল্পগুলো আমার প্রাণে নতুন জীবনী শক্তির যোগান দেয়, তা সন্দেহাতীত। কিশোরী মজার ছলে প্রায়শই তারানাথের গল্পের সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করে থাকে। তা বলে তারানাথের প্রতি তার যে শ্রদ্ধা এবং ভক্তি তা ইদানিং বেড়েছে বই কমেনি। তার প্রধান কারণ তারানাথের সাথে চরম সংকটপূর্ণ মুহূর্তে উপস্থিত থেকে আসন্ন জটিল পরিস্থিতির গুরুত্ব ও ভয়াবহতা সম্পর্কে অবগত হয়েছে। তা বলে যে পুরোপুরি সমস্ত ঘটনার প্রতি তার বিশ্বাস জন্মেছে তা মোটেও নয়। এই তো সেদিন কিশোরীর সাথে বিকেলের চায়ের আড্ডায় কথা হচ্ছিল। বুঝলে ভাইয়া, আমার মনে হয় বুড়ো কোনো জাদু মন্ত্রতন্ত্র জানে। ডাকিনী মায়ের জোড়া খাওয়ারি হোক কিংবা দেবী মাতঙ্গের অভিশাপ, সব ক্ষেত্রেই তো ওর মুখের থেকে শেষ ঘটনাসমূহ শোনা। হয়তো তারানাথেরই কোনো জাদু মন্ত্র বলে আমরা প্রতিবারই দুঃস্বপ্নের ঘোরের মতো কিছু বিচ্ছিন্ন ঘটনাসমূহ নিজেদের চেতনাতে হারাই। কিশোরীর গা ছাড়া অবিশ্বাসের ভঙ্গিতে বলা কথাগুলো শুনে আমি না হেসে পারলাম না। আমি একগাল হেসে উত্তর দিলাম, তার মানে তুমি বলতে চাইছো চরম সংকট মুহূর্তে তোমার স্নায়ুর বিঘ্ন ঘটেনি, এসবই তারানাথের মায়া জাদু। তাহলে সেটাও বা কম কি হে ভায়া? এইরকম মায়া জাদু করে যে আমাদের মুহূর্তে মুহূর্তে রোমাঞ্চকর দৃশ্যপটের পরিবর্তন ঘটাতে পারে, সে তো এক কথায় এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাদুঘর। সে সম্পর্কে কি কোনো সংশয়ের অবকাশ থাকে? আমার ছুঁড়ে দেওয়া অকাট্য যুক্তি খণ্ডন করতে চেয়েও চরমভাবে বিফল হয়ে এবং নিজের প্রতি কিছুটা অসন্তুষ্ট হয়ে বোধ করি কিশোরী অন্য প্রসঙ্গে আমার দৃষ্টি আকর্ষণ করল এবং আড্ডা কিংবা তর্কের প্রসঙ্গ পাড়া থেকে মফস্বল, মফস্বল থেকে শহর, শহর থেকে জেলা, জেলা থেকে রাজ্য এবং সর্বোপরি রাজ্য থেকে এই হতভাগা দেশের সমসাময়িক দুর্দশা এবং জোচ্চুরির নিন্দায় মুখরিত হয়ে ক্ষান্ত হল। রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতিশ্রুতির মতো যুক্তি তর্কে হেরে যাওয়া প্রসঙ্গ অন্যান্য অযৌক্তিক এবং অপ্রাসঙ্গিক তর্কের মাঝে কোথায় যে মিলিয়ে গেল তা দুজনেই লক্ষ্য করলাম না। তারপর তথাকথিত চাকুরিজীবী হয়ে বৃষ্টি মুখর পড়ন্ত বিকেলে জুতো জামা ভিজিয়ে আচমকা বৃষ্টি দেওয়ার জন্য ইন্দ্র দেবতাকে সাপসাপান্ত করতে করতে জ্ঞান রবিবার চার মাথার মোড়ের চায়ের দোকানটায় সাময়িক আশ্রয়ের উদ্দেশ্যে সর্বোপরি ভিজে একসা হয়ে চা পান করে নিজের শরীরকে চাঙ্গা করার চেষ্টা করছি। সেই মুহূর্তে আমারই মতো হতভাগ্য আরেক ব্যক্তিকে চায়ের দোকানে ঢুকতে দেখেই চিনতে পারলাম, আমার প্রাণের বন্ধু কিশোরী সেন। আমায় দেখে অকাল কুষ্মাণ্ড বৃষ্টির প্রতি ঘৃণার ভাবটা স্তিমিত হয়ে হালকা কৌতুকে ছিটে ফোটা কিশোরীর মুখে ফুটে উঠল। চা সহযোগে ধূম্রপান করতে করতে দুই বন্ধুর মধ্যে কথা হতে থাকলো। আর বলাই বাহুল্য, বৃষ্টির দিনে তারানাথের কথা মনে পড়বে না এতটা অপ্রাসঙ্গিক কখনোই তারানাথ হয়ে পড়েননি। তথাপি দুজনেই এক প্যাকেট পার্সিং শো এবং এক ঠোঙা তেলে ভাজা নিয়ে বৃষ্টিতে ভেজার তিক্ততাকে পরিতৃপ্তির মাধুর্যে পরিণত করতে যাত্রা করেছিলাম মট লেনের উদ্দেশ্যে। বেশ অনেক দিন হলো চারির বিয়ে হয়ে গেছে, ছোট্ট 3 মাসের শিশুও আছে।
তাই বুড়ো বাপের সঙ্গে দেখা করার তীব্র ইচ্ছা থাকলেও সময় ও সুযোগের অভাবে কিংবা সর্বোপরি দায়িত্বের চাপে তা ইদানিং আর হয়ে ওঠে না। তারানাথ বৃদ্ধ বটগাছের মতো নিজের মনন ও চিন্তার ঝুড়ি মেলে স্মৃতির মৃদু কম্পনে একাকী আন্দোলিত হতে থাকেন। আমার নিজেকে কিছু সময় অপরাধী মনে হলেও সংসার ও দায়িত্বের জটিল বন্ধনে আবদ্ধ হয়ে মানুষ শব্দের মানটা বজায় রাখতে পারলেও হুঁশ সর্বদা জাগরিত হয় না। সে যাই হোক, আমরা তারানাথের কাছে বৃষ্টির দিনে একবার পদধূলি নিতে যে আসবই, তার জন্য তার তান্ত্রিক বিদ্যার প্রয়োজন হয় না। তিনি হাসি মুখে আমাদের স্বাগত জানালেন। তারপর বিচ্ছিন্ন কয়েকটা প্রসঙ্গে কথা বলার পর এবং কুশল বিনিময়ের পর্ব মিটলে হঠাৎ বলে বসলেন, মানুষ কখন সব থেকে বেশি কষ্ট পায় জানো? কিশোরী এমন প্রসঙ্গে খানিকটা অবাক হলেও পরেক্ষণেই সামলে নিয়ে বলে ওঠে, মানুষ তো কতভাবেই কষ্ট পায়, তার কি কোনো নিয়ত্তা আছে? আমি কথার খেই ধরে বলি, তা ঠিকই বলেছ কিশোরী। মানুষ তো কতভাবেই আঘাত পায়, আঘাত থেকে শিক্ষা পায়, আর সেই শিক্ষা তাকে বড় করে তোলে। আশা ভঙ্গ হলে মানুষ কষ্ট পায়, আবার কোনো কিছু অপ্রাপ্তি থেকে গেলেও মানুষ কষ্ট পায়। কাউকে হারালে কষ্ট পায়, আবার কেউ ভুল বুঝলে তাতেও কষ্ট পায়। আমাদের কষ্ট ভরা জীবনে আনন্দ কেবল অতিথি মাত্র। তারানাথ মুচকি হেসে বললেন, তোমাদের কথায় যুক্তি আছে, তবে কি জানো, মানুষ সব থেকে বেশি কষ্ট পায় যখন তার অধিকারের জিনিস কেউ তার থেকে ছিনিয়ে নেয়। কিশোরী তার কথার তাৎপর্য ধরতে না পেরে বলল, আপনার কথার জটিলতা জিলিপির প্যাচের থেকেও বেশি জটিল এবং ঘোড়ার ডিমের মতোই অপ্রাসঙ্গিক, বুঝলেন কি না? আকস্মিক এমন দাঁত ছিল তারানাথের গোটা মুখটাকে থমথমে করে তুলল। মুখের ওপর বলি রেখাগুলো রক্তিম হয়ে ফুটে উঠল। আমি ঘটনার গুরুত্ব উপলব্ধি করে বলে উঠলাম, তা ঠাকুরমশাই, বৃষ্টির দিনে বুঝি আমাদের জন্য স্মৃতি রোমন্থন করে কোনো রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা তুলে ধরতে চলেছেন? তারানাথ অবজ্ঞার হাসি হেসে বললেন, হ্যাঁ, সে অভিজ্ঞতা শোনানোর ইচ্ছে থাকলেও তা বোধ করি তোমাদের মনে রোমাঞ্চের বদলে ঘোড়ার ডিমের মতোই অপ্রাসঙ্গিকতা জাগিয়ে তুলবে। বলেই কিশোরীর দিকে তীর্যক দৃষ্টি নিক্ষেপ করলেন। আমি তৎক্ষণাৎ বলে উঠলাম, মোটেই না ঠাকুরমশাই, আপনি বলুন। আপনার সাথে অভিযানে যাওয়ার পর থেকে আমাদের মনে আপনার প্রতি যেটুকু সংশয় ছিল তা কর্পূরের মতো উবে গিয়েছে, সে কথা বললে মিথ্যে বলা হবে না। তারানাথ আমার কথায় কিছুটা ধাতস্থ হয়ে আমাদের আনা একটা পাসিং শোতে সুপ টান দিয়ে বলা শুরু করলেন, আজ তোমাদের যে অভিজ্ঞতার কথা শোনাতে চলেছি, তখন আমি 26 বছরের যুবক। পথে পথে ঘুরে বেড়াচ্ছি সৎ গুরুর সন্ধানে। সত্য বজ্রতান্ত্রিকের থেকে সামান্য তান্ত্রিক শক্তি লাভ করেছি। মধুসুন্দরী দেবীর আশীর্বাদ ধন্য তখনও আমি হইনি। সারাদিনের পথশ্রমে ক্লান্ত হলে ভিক্ষে করা চিড়ে মুড়ি আর পুকুরের জল খেয়ে বেশ দিন কাটছে। তোমরা ভাবছো আজকালকার পুকুর মানে পানা ভরা দূষিত জল, আগে নয়। তখন পুকুরের জল স্বচ্ছ স্ফটিকের মতোই পানযোগ্য ছিল। সে যাই হোক, পথ চলতে চলতে মেদিনীপুরের গোপালপুর গ্রামে পৌঁছে যায়। গোপালপুর গ্রামে যখন প্রবেশ করি তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। ভাবলাম, যাক, সন্ধ্যায় যখন হয়ে গেছে তখন আর কারুর বাড়িতে আশ্রয় না নিয়ে গ্রামের কোনো মন্দিরেই আশ্রয় নিয়ে নেব রাতটার জন্য। সেই মতোই হেঁটে চললাম। কিছুক্ষণ হাঁটার পরই চোখে পড়ল গোপালপুর গ্রামের চণ্ডী মন্দির। মনে মনে স্থির করলাম
আজকের রাতটা তবে এই চণ্ডী মন্দির সংলগ্ন যে বুড়ো বটগাছটা আছে তার তলাতেই রাতটুকু কাটিয়ে নেব। বটগাছের তলাটা বেশ সুন্দর করে শান বাঁধানো বেদি দিয়ে পরিবেষ্টিত। সেই বেদির উপরেই কাপড় বিছিয়ে বিশ্রাম নেওয়ার জোগাড় করছি, এমন সময় পিছন থেকে এক পুরুষালী কণ্ঠস্বরে আমার উদ্দেশ্যে প্রশ্ন এলো। কে ওখানে? আপনাকে তো ঠিক চিনলাম না। এ গায়ে নতুন নাকি? পিছন ঘুরে দেখি মাঝবয়সী এক ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন, পরনে ফতুয়া আর ধুতি। আমি তার প্রশ্নের উত্তরে বললাম, ঠিকই বলেছেন, আমাকে আপনার চেনার কথাও নয়। আমি পথচারী সাধক মানুষ। আমার নাম তারানাথ চক্রবর্তী। পথে ঘুরতে ঘুরতে আপনাদের এই গ্রামে এসে পৌঁছেছি। সন্ধ্যা ঘনিয়ে আসতে কোথায় আশ্রয় নেব বুঝতে পারছিলাম না, তাই এই চণ্ডী মন্দির সংলগ্ন স্থানেই আশ্রয় নেওয়ার পরিকল্পনা নিচ্ছিলাম। আপনার যদি অসুবিধে হয় তাহলে সেক্ষেত্রে আমি অন্যত্র চলে যেতে পারি। ভদ্রলোক এবার গলার স্বর খানিক নরম করে বললেন, আরে না না মশাই, না না, আমার বলার উদ্দেশ্যটা ছিল না। আসলেই ভর সন্ধেবেলা মন্দির সংলগ্ন চত্বরে অচেনা লোককে দেখে একটুই ঘাবড়ে গিয়েছিলাম আর কি। এই বলে ভদ্রলোক লণ্ঠনটা উঁচিয়ে ধরে আমার দিকে খানিক এগিয়ে এলেন। যাও বা এই সাঁঝবেলার যোজনাতে সবকিছুই প্রায় স্পষ্টই দেখা যাচ্ছিল। ঠিকই আন্দাজ করেছিলাম, ভদ্রলোক আমার থেকে বয়সে বেশ খানিকই বড়। বয়স আন্দাজ 40-এর কাছাকাছি হবে। ভদ্রলোক এগিয়ে এসে বললেন, আপনাকে দেখে তো মনে হচ্ছে অনেক দূর থেকেই এসেছেন। পথশ্রমে যথেষ্ট ক্লান্ত দেখাচ্ছে। রাত বিরেতেই ফাঁকা চত্বরে আশ্রয় না নিয়ে চলুন না আমার বাড়িতে চলুন, ওখানেই না হয় আশ্রয় নেবেন। আমরাও খানিক ওই অতিথি সৎকারের সুযোগ পেয়ে যাব আর কি। ভদ্রলোক সত্যিই বলেছিলেন। সারাদিনের পথশ্রমে যথেষ্ট ক্লান্ত বোধ করছিলাম, তাই স্বাভাবিকভাবেই ওনার নিমন্ত্রণ উপেক্ষা করতে পারলাম না। অতিমধ্যে জানতে পারলাম ভদ্রলোকের নাম অনাদিমোহন বন্ধঘটি। ওনারা এখানকারই বহুদিনের বাসিন্দা। পেশায় উনি জমিদার বাড়ির খাজাঞ্চি। এই সকল গল্প করতে করতেই পৌঁছে গেলাম মহাশয়ের বাড়িতে। দেখেই বুঝতে পেরেছিলাম চীনারা সত্যিই বিত্তবান লোক। গৃহে প্রবেশ করতেই অনাদিবাবু তার পরিবারের সকলের সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। পরিবারের সদস্য বলতে মোট 5 জন। অনাদিমোহনের স্ত্রী, পুত্র ও তার কন্যা এবং তার পিতা নরেন্দ্রমোহন। পরিবারের প্রত্যেকটি মানুষের ব্যবহারই অমায়িক। যাওয়ার সাথে সাথে যেন আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল ওনার পরিবার। চাকর বাকররা হাত মুখ ধোয়ার জল এগিয়ে দিল। ভেতর ঘর থেকে অনাদিমোহন বাবু নিজে আমার জন্য নতুন পোশাক এনে দিলেন। হাত মুখ ধুয়ে পোশাক পরিবর্তন করে বৈঠকখানায় বসার সঙ্গে সঙ্গেই এসে গেল গরম গরম লুচি আর তরকারি। উচ্চ মার্গের সাধনার জন্য প্রায় সর্বদাই বাইরেই কাটাতে হয়। স্বাভাবিকভাবেই কৃচ্ছ সাধনের পথ আমাকে বেছে নিতেই হয়েছিল। কিন্তু মাঝে মাঝে যখন কোনো গৃহস্থের বাড়িতে আশ্রয়ের সুযোগ পেতাম তখন আর নিজেকে সামলে রাখতে পারতাম না। তোমরা তো শুনেছ আমি ছোট থেকেই খাদ্য রসিক মানুষ, তাই লুচি তরকারি পরিবেশনের শোভা আর ঘ্রাণেই মন ভরে উঠল। লুচির সোনালি আভা, তরকারির মশলার উষ্ণ গন্ধ যেন গৃহস্থের আতিথ্যের গভীরতাকেই ব্যক্ত করছিল। সামনের থালাটি দেখে মুখে জল এসে গেল। দীর্ঘদিনের কৃচ্ছ সাধনের পর এমন ভোজ সহজে মেলে না।
তাই আর অপেক্ষা না করে পরম তৃপ্তিতে খাওয়া দাওয়া সম্পন্ন করে অনাদিবাবুর সেজে আনা হুঁকোতে বসে বসে মনের সুখে টান দিতে লাগলাম। এমন সময় অনাদিমোহন বাবু তার পিতাকে নিয়ে ঘরে প্রবেশ করলেন। বৃদ্ধ মানুষটির সাথে সেই স্তক কোনো কথা হয়নি, তাই আমি হাত থেকে হুঁকোটা নামিয়ে ভদ্রলোককে ভক্তি ভরে প্রণাম করলাম। ভদ্রলোক সুসম্পন্ন মুখে আমাকে আশীর্বাদ করে বললেন, দীর্ঘজীবী হও বাবা। অনাদিবাবু এবার আমার উদ্দেশ্যে বললেন, আসলে বাবা মশাই আপনার সাথে একটু কথা বলবেন বলেই এলেন। বুঝতেই তো পারছেন, একা মানুষ সারাদিন বাড়িতেই কাটান, তাই নতুন কেউ বাড়িতে এলে উনি বড্ড বেশি খুশি হন। আশা করি আপনার বিশ্রামের ব্যাঘাত ঘটালাম না? হ্যাঁ। আমি সঙ্গে সঙ্গে বলে উঠলাম, না না, ছি, ব্যাঘাত কেন ঘটবে? আমি তো নিজেই ওনার সাথে পরিচয় করতে চাইছিলাম। ভালোই হয়েছে উনি এসেছেন। বেশ বেশ, তবে আপনারা কথা বলুন, আমি রাতের আহারের দিকটা দেখি তবে, কেমন? হ্যাঁ, কথা বলুন। এই বলে অনাদিবাবু চলে গেলেন। ওনার বাবা ইতিমধ্যে তক্ত বসে আরাম করে বসে পড়েছেন। আমাকে ওনার পাশে বসতে বললেন। ভদ্রলোকের বয়স আন্দাজ 60-এর অনেকটা উপরেই হবে, 70-ও হতে পারে। বয়সের ভারে ঈষৎ ঝুঁকে পড়েছেন। গায়ের বর্ণ দুধে আলতা, চোখে মুখে দীর্ঘ সময়ের অভিজ্ঞতার ছাপ স্পষ্ট। বুঝতেই পারছিলাম যুবককালে ভদ্রলোক যথেষ্ট দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। এবার তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বাছা, তোমার বাড়ি কোথায়? অনাদির মুখে শুনলাম তুমি নাকি গৃহত্যাগী সাধক। তা এত অল্প বয়সে সাধনার পথ বেছে নেওয়া তো সহজগম্য নয়। এজন্য তীব্র আত্মসংযম থাকতে হয়। আমি ওনাকে আমার বাসস্থান, পরিবারের ব্যাপারে সবকিছুই বললাম। আর এও বললাম যে কিভাবে একটা সময়ের পর আমার সংসার ধর্মের ওপর থেকে মন সম্পূর্ণ উঠে যায় এবং শুধুমাত্র শুদ্ধ মনে উচ্চ মার্গের সাধনার পথই হয়ে ওঠে আমার জীবনের মূল লক্ষ্য। নরেন্দ্রমোহন বাবু আমার কথার প্রত্যুত্তরে বললেন, বেশ বেশ, সবই বুঝলাম, কিন্তু কি বলো তো বাছা, যে পথ তুমি বেছে নিয়েছো সে পথ তো আর সহজ পথ নয়। অনেক বিপদ, অনেক কৃচ্ছ সাধন, অনেক তপস্যা আর সংযমের মাধ্যমেই উচ্চতন্ত্রে সিদ্ধ হওয়া যায়। আমি তোমাকে তোমার লক্ষ্য থেকে পথভ্রষ্ট করছি না বাছা। আমি জানি তোমার সংকল্প দৃঢ়। তবু বলি, তন্ত্রের পথ কেবল জয় আর সিদ্ধির পথ নয়, এটা ত্যাগের, পরীক্ষার, বহু রক্ত ও সুরপথ। যে এই পথে পা রাখে সেই বোঝে এই পথ কেবল শক্তির নয়, দায়িত্বেরও। আমি শুধু তোমাকে বাস্তবটা বললাম, কারণ এককালে এই মানুষটাও তোমার মতোই সংসার ধর্ম ছেড়ে বেরিয়ে পড়েছিল অজানার উদ্দেশ্যে, তন্ত্র সিদ্ধ হতে। কিন্তু কথায় আছে না, সকলই দয়াময়ী মায়ের ইচ্ছা। ওনার ইচ্ছা ছাড়া এ জগৎ সংসারে খিচুটি হয় না। তাই আমাকেও ঘটনা চক্রে ওই পথ ছেড়ে সংসার ধর্মের পথকেই বেছে নিতে হয়েছিল। স্পষ্টতই বুঝতে পারছিলাম বলতে বলতে ভদ্রলোক স্মৃতি বিজড়িত হয়ে পড়ছেন। হয়তো কোনো এক গভীর তাৎপর্যপূর্ণ ঘটনায় এককালে পথচারী সাধক মানুষটাকে সংসারের মায়াজালে জড়িয়ে ফেলেছিল, যা তিনি আর কোনোদিনও উপেক্ষা করতেই পারেননি। আর আজ বহুকাল পর আমাকে দেখেই হয়তো স্মৃতির গহীনে চাপা পড়া সেই পুরনো ঘটনাগুলোর আবছা ছায়া নতুন করে উঁকি দিচ্ছে ওর মনে।
আর আমিও সেই স্মৃতির আড়ালে পতিত ঘটনা শোনার আগ্রহটাকে কিছুতেই উপেক্ষা করতে পারলাম না। একরাশ কৌতূহল নিয়ে বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, যদি আপনি কিছু মনে না করেন তবে কি জানতে পারি কি কারণে আপনাকেও সংসারের বাঁধনে বাঁধা পড়তে হয়েছিল? ভদ্রলোক আমার দিকে তাকিয়ে স্মিত হাসলেন, বললেন, শুনবে যখন বলছো তখন বলছি বেশ। তবে কিন্তু আমার এই 70 বছরের জীবনকালে এ ঘটনা আমি সেই সময়কালীন মানুষ ছাড়া আমার পরবর্তী প্রজন্মের কারো সাথেই ভাগ করে নিইনি। তোমাকে দেখে আবার নিজের যৌবনকালের প্রতিচ্ছবিটা মনের মধ্যে ফুটে উঠল, তাই তোমাকেই বলে যাই। অন্তত পক্ষে তুমি জানলে আমার মৃত্যুর সাথে সাথে এই ঘটনা তো আর পৃথিবী থেকে একেবারে মুছে যাবে না। এই বলে বৃদ্ধ সবে শুরু করতে যাচ্ছিলেন, তখনই অনাদিবাবু এসে পড়লেন। বৃদ্ধ তৎক্ষণাৎ থেমে গেলেন। বুঝতে পারছিলাম তার জীবনের এই অধ্যায়ের কথা তার একমাত্র পুত্রকেও তিনি বলেননি কখনো। অনাদিবাবু এসে শশব্যস্ত হয়ে বললেন, ঠাকুর মশাই, চলুন, খাবার প্রস্তুত, আর দেরি করে লাভ নেই, আহার গ্রহণ করবেন, চলুন। বাবা মশাই, আপনিও আসুন, অনেক তো রাত হলো, আসুন। কিন্তু আমার মনের মধ্যে তখনও বৃদ্ধের পূর্ব জীবনের কাহিনী শোনার ইচ্ছে রয়েই গেছে। বৃদ্ধের মুখের দিকে তাকাতেই বুঝলাম যে বিচলিত হওয়ার দরকার নেই, তিনি ঠিক সময় করে আমাকে সব বলবেন। অতঃপর খাওয়া দাওয়া করে ঘরে গিয়ে বসলাম। আগেই বলেছিলাম এনারা যথেষ্ট বিত্তবান মানুষ এবং অতিথি সৎকারের দিক দিয়ে কোনো অংশে কম যান না। খাবারের থালা সাজানো রাজকীয় ভোজের মতো, সুগন্ধি ঝিঙে শাল চালের ভাত, ভাতের উপরে ঘি ঢালা, সঙ্গে শুক্তো, সোনামুগের ডাল, কষা মাংস, নরম লুচি আর পঞ্চব্যঞ্জন, শেষে সরপোড়া দই আর ছানার মিষ্টি। খাবারের অনন্য স্বাদে মন ভরে গেল, কিন্তু কৌতূহল তখনও মনের কোণে দোলা দিচ্ছিল। খাওয়া দাওয়ার পর্ব মেটার পর নিজের জন্য বরাদ্দ কক্ষে এসে হুঁকো খাচ্ছি। অনাদিবাবু এসে তখন বললেন, যাক, এখনো জেগে আছেন দেখছি, ভালোই হলো তাহলে। আসলে ঠাকুর মশাই, যদি কিছু মনে না করেন, একখানা কথা বলি। কাল আমাদের গ্রামের জমিদার বাড়ির মেয়ে সৌদামিনীর বিবাহের আশীর্বাদ অনুষ্ঠান। আপনি যখন আমাদের গ্রামে এসেইছেন, তখন আমাদের পরিবারের সাথেই কাল জমিদার বাড়ির ওই অনুষ্ঠানে চলুন না। আপনি সাধক মানুষ, আপনার আশীর্বাদ পেলে সৌদামিনীর জীবনে আরও কল্যাণ হবে। জমিদার বাবু ধর্মপ্রাণ মানুষ, আপনার উপস্থিতিতে তিনি খুবই আনন্দিত হবেন। তাই দয়া করে থেকেই যান না কালকের দিনটুকু। আমিও ওনার আর নিমন্ত্রণ উপেক্ষা করতে পারলাম না। যাকে এই গায়ে আরো কটা দিন না হয় থেকেই যাব, জমিদার বাড়ির সাথেও পরিচয় হয়ে যাবে এবং এই অচিলায় নরেন্দ্রমোহন বাবুর কাছ থেকে তার জীবনীও শোনা হয়ে যাবে। অনাদিমোহন বাবু আমাকে রাতের সম্ভাষণ করে চলে গেলেন। শুভরাত্রি। সারাদিনের পথশ্রমে এবং এই এলাহি আতিথেয়তার দরুন সঙ্গে সঙ্গে চোখে একরাশ ঘুম নেমে এলো। ঘুমোতে যাওয়ার আগে অজান্তেই চোখ চলে গেল পায়ের কাছে থাকা জানালাটার দিকে। মুহূর্তেই বুকের ভেতর কেমন যেন অস্বস্তির স্রোত বয়ে গেল। পূর্ণিমার চাঁদটা সারা আকাশ জুড়ে আলোর তুতি ছড়াচ্ছিল। এখন সেটাকে ধীরে ধীরে গ্রাস করছে একরাশ কালো মেঘ। অদ্ভুত, আজ তো বৃষ্টি হওয়ার কথাই নয়। বাতাসে সেরকম
আভাস নেই। তো কেন এভাবে এখানে মেঘ জমতে শুরু করলো? মনের কোণে যেন একটা অদৃশ্য অস্বস্তি দানা বাঁধতে চাইল। কিন্তু সারাদিনের ক্লান্তি শরীরকে এতটাই ভারী করে তুলেছিল যে বেশি কিছু না ভেবে আমি চোখ বন্ধ করলাম। অন্ধকারের গহরে তলিয়ে যেতে যেতে মনে হলো যেন কোথাও কিছু একটা ঠিকঠাক নেই। এতটা বলার পর তারানাথ খানিক থামলেন। কিশোরী রানা পালসিং শো এর প্যাকেটটা থেকে একটা পালসিং শো ধরিয়ে আবার বলতে শুরু করতে যাচ্ছিলেন, এমন সময় কিশোরী বাধা দিয়ে বলে উঠল, তা আপনি কি করে জানলেন যে বৃষ্টি হবে না? আপনি কি তন্ত্র সাধনার পাশাপাশি আবহাওয়া চর্চাও করে থাকতেন নাকি? বলেই মিটিমিটি হাসতে লাগলো। তারানাথ রাগত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলে উঠলেন, আহাম্মক যে কত রকমের হয় তা তোমাকে দেখলেই বোঝা যায়। কিছুই তো জানো না। তন্ত্র সাধনার এক গুরুত্বপূর্ণ শাখা আগমতন্ত্রে প্রকৃতির বিভিন্ন ক্ষীণ বিষয় সম্পর্কে বলা আছে, এবং এও বলা আছে কিভাবে কি উপায়ে প্রকৃতির বিভিন্ন দুর্যোগকে একটু হলেও মোকাবিলা করা যেতে পারে। যাও বা প্রকৃতির উপর নিয়ন্ত্রণ আনা মোটেও সহজ ব্যাপার নয়। তবুও উচ্চমার্গের সাধনার দ্বারা মাঝে মাঝে কিছু দুর্যোগকে ঠেকানো যায়। এতটা বলে ঠাকুরমশাই আবার মূল ঘটনাতে প্রবেশ করলেন। তো যেটা বলছিলাম তোমাদের, সেদিন রাতে গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ ঘুমটা ভেঙে গেল এক কান ফাটানো বাজের শব্দে। ঘুমটা ভাঙতেই দেখি গোটা আকাশ একদম কালো মেঘে ছেয়ে গেছে। বাজটা এতই জোরে পড়েছে গোটা গ্রাম হয়তো শুনতে পেয়েছে। মনটা কেমন যেন কু ডাকতে লাগলো। কিছু যেন একটা গরমিল আছে এর মধ্যে। এমনটা হওয়ার যেন কোনো কথাই ছিল না। যাই হোক, মনের মধ্যে একরাশ দুশ্চিন্তা নিয়ে দয়াময়ীর নাম জপ করতে করতে আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙতেই দেখলাম সোনালি রোদে ঝলমল করছে গোটা গোপালপুর। শিশির ভেজা পাতায় আলো ঝিলমিল করছে। মাটির পথ সোনালি আভায় দীপ্ত। দূরে বাঁশবনের ফাঁক দিয়ে কুয়াশা আস্তে আস্তে সরে যাচ্ছে। পাখির কাকলি, গরু ছাগলের ডাক আর গৃহস্থের উনুনের ধোঁয়ায় সকাল যেন প্রাণবন্ত হয়ে উঠেছে। এই প্রাণবন্ততা লক্ষ্য করে আমার মনের মধ্যে থেকেও রাতের সমস্ত দুশ্চিন্তা নিমেষেই উধাও হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলাম, মিছিমিছি হয়তো চিন্তা করছিলাম, প্রকৃতি দেবীর কার্যকলাপ কি সব সময় আমাদের মতো সাধারণ মানুষের বোধগম্য হয়? মনে মনে একটু হাসলাম। শয্যা ত্যাগ করে প্রাতকৃত সেরে হাত মুখ ধুয়ে দাওয়ায় বসে আছি। অনাদিমোহন বাবু এসে বললেন, ঠাকুরমশাই, তৈরি হয়ে নিন। আপনার জন্য পাড় ভাঙা ধুতি আর পাঞ্জাবি রাখা আছে ঘরে। স্নান সেরে তৈরি হয়ে নিন। তারপর আমরা একসঙ্গে সবাই মিলে রওনা দেব জমিদার বাড়ির উদ্দেশ্যে। আমি ওনাকে গত রাতে বাজ পড়ার প্রসঙ্গে জিজ্ঞেস করতে উনি বললেন, আরে আর বলবেন না ঠাকুরমশাই, কথা নেই বার্তা নেই, জ্যোৎস্না রাতে কোথা থেকে ওই এক রাশ কালো মেঘ জমে এলো, আর তারপরই ওই রকম মারাত্মক বাজের আওয়াজ। প্রকৃতির মতিগতি বোঝা বড় দায় ঠাকুরমশাই, বড্ড দায়। আমিও হাসতে হাসতে মাথা নেড়ে ওনার কথায় সায় দিলাম। কিন্তু তখনও বুঝতে পারিনি কোন মহাবিপদের ইঙ্গিত প্রকৃতি সেই রাতে আমায় দিয়েছিল।
তো যাই হোক, তখনকার মতো নিশ্চিন্ত মনে অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হতে নিজের কক্ষে চলে এলাম। সময় মতো তৈরি হয়ে এসে দেখি বাড়ির সকল সদস্যরাও প্রস্তুত। আগে থেকেই দুটি গরুর গাড়ি ঠিক করে রাখা হয়েছিল। অনাদিমোহন বাবুর পত্নী তার পুত্র এবং কন্যাকে নিয়ে একটি গরুর গাড়িতে করে রওনা দিলেন, আর অন্য গাড়িতে করে আমি, অনাদিবাবু, ওনার বাবা এবং ওনাদের বিশ্বস্ত চাকর রঘুয়া রওনা দিলাম। যেতে যেতে লক্ষ্য করছি গ্রামের অপূর্ব প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে শস্য শ্যামলা, পাখির সুমধুর কলতান। গ্রামের বাকি লোকেরাও চলেছে তাদের জমিদার বাড়ির অনুষ্ঠানে। এসব কিছুর মধ্যেও একটা জিনিস আমাকে বড়ই চিন্তিত করে তুলছিল। নরেন্দ্রমোহন বাবুর মুখমণ্ডলে কেমন যেন চিন্তার ছাপ। বৃদ্ধ কি নিয়ে যেন ভীষণ চিন্তামগ্ন। যাক, আমি আর এ ব্যাপারে ওনাকে কিছু জিজ্ঞেস করলাম না। আসলে বয়স্ক মানুষেরা কখন যে কি বিষয় নিয়ে চিন্তামগ্ন হয়ে পড়েন তা বোঝা বড়ই জটিল ব্যাপার। তারানাথ এই কথা বলার সঙ্গে সঙ্গে কিশোরী মুচকি হেসে ফুট কেটে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, সে ব্যাপারে আমিও জানি, চোখের সামনেই তো প্রায় দেখি আর কি। এ কথা শুনে ঠাকুরমশাই রাগত দৃষ্টি হেনে কিছু একটা বলতে যাচ্ছিলেন। আমি ওনাকে বাধা দিয়ে বললাম, আহা, ছেড়ে দিন না ঠাকুরমশাই, জানেন তো ও কেমন। আর কিশোরী, তুমিও না। আপনি বলে যান ঠাকুরমশাই, ঘটনাটা কিন্তু বেশ জমাটি হচ্ছে। তারানাথ কিছুক্ষণ নিজেকে সামলে নিয়ে ঘটি থেকে জল পান করে আবার বলতে শুরু করলেন, হ্যাঁ, তো যেটা বলছিলাম, ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম জমিদার বাড়ির প্রধান ফটকের সামনে। জমিদার বাড়ির প্রধান ফটকের সামনে এসেই চোখে পড়ল রাজকীয় আয়োজন। প্রবেশ পথের দুপাশে সুসজ্জিত কলা গাছ, তার সঙ্গে জুই বেলির সুগন্ধি মালা ঝুলছে। মাটিতে সাদা, লাল ও হলুদ রঙের আঁকা অপূর্ব সব আলপনা, যেন উৎসবের দ্বার খুলে দিয়েছে কেউ। ভিতরে প্রবেশ করতেই চোখ ধাঁধানো দৃশ্য। সারা বাড়ি ঝলমল করছে রঙিন চাঁদোয়া, ঝাড়বাতি আর ফুলের সাজে। বারান্দার খিলানে জড়ানো বেলি ফুলের মালা, দোতলার কার্নিশে লাল সোনালি জরির কাজ, রোদের আলোয় যা ঝকমক করছে। আঙিনার মাঝখানে সুসজ্জিত মঞ্চ, যেখানে জমিদার কন্যার আশীর্বাদ অনুষ্ঠিত হবে। সুগন্ধি ধূপের গন্ধ বাতাসে মিশে এক মনোরম আবহাওয়া তৈরি করেছে। এইসব সজ্জা দেখতে দেখতে অনাদিবাবুর পরিবারের সাথে আমি অন্দরমহলে প্রবেশ করলাম। অন্দরমহলে পা রাখতেই চোখ ধাঁধিয়ে গেল। চারিদিকের সাজসজ্জা সত্যি নজর কাড়ে। জমিদার বাবু যে তার একমাত্র কন্যার আশীর্বাদের অনুষ্ঠানে মন প্রাণ ঢেলে খরচ করেছেন তা বোঝাই যাচ্ছে। ইতিমধ্যে একজন সৌম্যদর্শন গৌরবর্ণের লম্বা প্রৌঢ় ভদ্রলোক করজোড়ে প্রণাম করে এগিয়ে এলেন আমাদের উদ্দেশ্যে। বুঝতেই পারলাম ইনি হলেন গোপালপুর গ্রামের জমিদার মশাই। অনাদিবাবু হাসি মুখে ওনার প্রতি নমস্কার করে ভ্রাতৃত্বপূর্ণ কোলাকুলি করলেন। বুঝতেই পারলাম যে শুধুমাত্র উনি এই জমিদার পরিবারের খাজাঞ্চি বাবু নন, ওনাদের সাথে জমিদার পরিবারের এক বিশেষ আত্মিক সম্পর্ক রয়েছে। এবার জমিদার বাবু নরেন্দ্রমোহন বাবুকে পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন, মশাই, শরীর ঠিক আছে তো? আশা করি আসতে কোনো অসুবিধা হয়নি।
নরেন্দ্রমোহন বাবু হাসি মুখে জানালেন, এই দয়াময়ীর কৃপাতেই চলে যাচ্ছে বাছা। আর তোমাদের সব কুশল মঙ্গল তো? আর কই সৌদামিনী মা কই? তার জন্যই তো আশা আমাদের। সৌদামিনী তৈরি হচ্ছে, আপনারা আসুন, ভিতরের ঘরে বসে বিশ্রাম করুন। তারপর ভদ্রলোক আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, ক্ষমা করবেন, আপনাকে তো ঠিক চিনলাম না। মা, ছি 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 ছি, আমারই ভুল। পরিচয় করিয়ে দিই, ইনি হলেন মাতৃ সাধক তারানাথ চক্রবর্তী। উনি কালই আমাদের গ্রামে পদার্পণ করেছেন। আর ঠাকুরমশাই, ইনি হলেন আমাদের গ্রামের জমিদার। সম্পর্কে উনি আমার মামাতো দাদা। আসলে এটি আমার মামার বাড়ি। জমিদার বাবু এবার আমার উদ্দেশ্যে বললেন, আমার প্রণাম নেবেন ঠাকুরমশাই। আজ এই শুভ দিনে আপনি আমাদের আলোয় পা রেখেছেন, এ যে আমার এবং আমার মেয়ের পক্ষে কি পরম সৌভাগ্যের, তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বলে শশব্যস্ত হয়ে বাড়ির চাকর বাকরদের উদ্দেশ্যে বলে উঠলেন, আরে কে কোথায় আছিস? ঠাকুরমশাইয়ের জন্য পা ধোয়ার জলের ব্যবস্থা কর। সঙ্গে সঙ্গে চাকর বাকররা হাত পা ধুইয়ে দেওয়ার জন্য জল নিয়ে হাজির হলো। জমিদার গিন্নি নিজে আমার পা ধুইয়ে দিয়ে মুছে দিলেন। আমার বাধা তিনি কোনো মতেই শুনলেন না। তারপর জল খাবার পর্ব মিটলে আমরা সকলে গিয়ে হাজির হলাম আশীর্বাদের জন্য নির্মিত মঞ্চের সামনে। জমিদার বাবুর কন্যা সৌদামিনীও এসে উপস্থিত হয়েছে। সত্যি কন্যাটি রূপবতী, গায়ের রং দুধে আলতার মতো, টানা টানা চোখ, বয়স আন্দাজ 16 কি 17 হবে। জামদানি শাড়িতে তাকে আরো বড়, আরো পরিণত দেখাচ্ছে। দেখেই মনে হচ্ছে কন্যা সুলক্ষণা এবং সুজাতিকা। আশীর্বাদের অনুষ্ঠান শুরু হলো। সকলের বয়স জ্যেষ্ঠ হওয়ার দরুন নরেন্দ্রমোহন বাবুই সৌদামিনীকে প্রথম আশীর্বাদ করলেন। লক্ষ্য করলাম আশীর্বাদের সময় বৃদ্ধের মুখ কেমন যেন থমথমে হয়ে আছে। বহু কষ্টে মুখে হাসি ফুটিয়ে রেখেছেন, কারণ তখনও অনুধাবন করতে পারিনি। এরপর একে একে জমিদার বাবু ও তার পরিবার, অনাদিবাবু ও তার পরিবার, পাত্রের পিতা মাতা সকলে সৌদামিনীকে বিভিন্ন উপহার সহযোগে আশীর্বাদ করলেন। এবার জমিদার বাবু আমার উদ্দেশ্যে বললেন, ঠাকুরমশাই, আপনিও আসুন, আমার কন্যাকে আশীর্বাদ করুন। আপনার মতো সাধক মানুষ আশীর্বাদ পেলে ওর জীবন ধন্য হবে। আমি খানিক কুণ্ঠা বোধ করলেও শেষ অবধি জমিদার বাবুর অনুরোধে রাজি হলাম। আসলে বিবাহযোগ্য কন্যাকে আশীর্বাদ করতে গেলে কিছু সোনার দ্রব্যাদি দিয়ে আশীর্বাদ করতে হয়, কিন্তু আমার কাছে সেসব বস্তু কই। আমি পথচারী সর্বত্যাগী মানুষ, তাই একটু কুণ্ঠিত বোধ করছিলাম। যাই হোক, ধান দুব্য দিয়েই শুদ্ধ মনে সৌদামিনীকে আশীর্বাদ করার জন্য তার মাথায় সবে মাত্র হাত ঠেকিয়েছি, তৎক্ষণাৎ অনুভূত হলো এক চরম মহাবিপদ যেন এই নিষ্পাপ কন্যাটিকে ঘিরে রয়েছে। এক ঘন কালো ধোঁয়ার মতো অন্ধকার যেন তার শরীরটাকে বেষ্টন করে রেখেছে। আজ এই পবিত্র দিনে এ কোন অজানা বিপদ ঘিরে রেখেছে সৌদামিনীকে? তবে কি বৃদ্ধ নরেন্দ্রমোহনও তাকে আশীর্বাদ করার সময় এই বিষয়ে আন্দাজ করেছেন? হঠাৎ তার দিকে চোখ পড়তেই দেখলাম তিনিও আমার দিকেই তাকিয়ে আছেন। তার চোখে মুখে আশঙ্কা ও চিন্তার ছাপ। তিনি চোখের ইশারাতে আমাকে কিছু বলতে বারণ করলেন। এইসবের কারণে কিছু সময়ের জন্য কেমন যেন তন্ময় হয়ে গিয়েছিলাম। হুঁশ ফিরল জমিদার বাবুর ডাকে। ঠাকুরমশাই, কিছু কি হয়েছে? আপনি কেমন যেন চুপ করে গেছেন। আমি তৎক্ষণাৎ
নিজেকে সামলে নিয়ে এক পেশে হাসি মুখে এনে বললাম, না না, সেরকম কিছুই না। আসলে কন্যা আপনার সুলক্ষণা, সুজাতিকা। ওর মাথায় হাত দিয়ে তাই অনুধাবন হলো। এ কথা শুনে তার মুখে চওড়া একখানি হাসি খেলে গেল। কিন্তু ওনাকে মিথ্যে আশ্বাস দিতেও মন চাইছিল না। কি যে ঘটতে চলেছে, কোন মহা বিপদ আছড়ে পড়তে চলেছে। মনে মনে মা মহামায়ার কাছে প্রার্থনা জানালাম, সব ঠিক রেখো মা। এরপর আশীর্বাদ বাড়ির জাঁক জমক ভরা অনুষ্ঠানে মেতে উঠল গোটা গ্রাম। জমিদার বাবু সকল মানুষকে বস্ত্র বিতরণ করলেন, সবাইকে পাত পেড়ে ভালো করে খাওয়ালেন। গ্রামের সকল মানুষ প্রাণ ভরে সৌদামিনীকে আশীর্বাদ করলেন। এই সব অনুষ্ঠানের পর্ব মিটতে মিটতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। আমাকে জমিদার বাড়িতে যথেষ্ট যত্ন আত্তি করা হয়েছে, কিন্তু তখনকার ঘটনার রেশের জেরে মনটা ভীষণ অস্বস্তি লাগছে। এর মধ্যে একটি বারও আর নরেন্দ্রমোহন বাবুর সাথে আমার আর কথা হয়নি। ইতিমধ্যে সৌদামিনীর হবু শ্বশুর শাশুড়ি ও শ্বশুর বাড়ির লোকজন বিদায় নিলেন। দীনেন্দ্রনাথ বাবু অনেক অনুরোধ করলেন ওনাদের আজকের দিনটা এখানে থেকে যাওয়ার জন্য, কিন্তু ওনারা শেষ পর্যন্ত ওনাদের বাড়িতে ফিরে যাওয়ার জন্যই সিদ্ধান্ত নিলেন। তখন জমিদার বাবু একাধিক খাদ্য সামগ্রী, উপহার সমস্ত কিছু একটি গরুর গাড়িতে করে বোঝাই করে দিলেন। অন্য একটি গরুর গাড়িতে করে ওনাদের ফিরে যাওয়ার ব্যবস্থা করলেন। এ সকল ব্যাপার তোমাদের এত পুঙ্খানুপুঙ্খ বলছি কারণ সমস্ত বিষয়গুলি তাৎপর্যপূর্ণ। ওনারা ফিরে গেলেন। আমার মনটা যেন কেমন কু ডাকছিল, যেন কোনো ঘোর বিপদ ঘটতে চলেছে। ওদিকে অনাদিবাবুর কাছ থেকেও খবর নিয়ে জানলাম নরেন্দ্রমোহন বাবুর শরীরটা নাকি ঠিক নেই, উনি এখন বিশ্রাম নিচ্ছেন। অতঃপর আর কি করি, ওনার জীবনের ঘটনা আর হয়তো জানা হবে না। স্থির করলাম কালই তবে এই গ্রাম ছেড়ে আবার রওনা দেব অজানার উদ্দেশ্যে। বেশি দিন এক জায়গায় আমার মন কোনো মতেই টেকে না। মনে মনে দয়াময়ীর কাছে প্রার্থনা জানালাম, সকলের মঙ্গল করো মা, কারো যেন কোনো অনিষ্ট না হয়। আমার মনের আশঙ্কা যেন মিথ্যে হয়। কিন্তু কে জানতো আমার মনের আশঙ্কার থেকেও অনেক বড় বিপদ নেমে আসতে চলেছিল এই গোপালপুর গ্রামের জমিদার বাড়িতে। এতটা বলার পর তারানাথ খানিকের জন্য থামলেন। কিশোরীও বাধ্য ছেলের মতো ওনার দিকে পাসিং শোয়ের প্যাকেটটা বাড়িয়ে ধরতে উনি একটা পাসিং শো ধরিয়ে চোখ বুঝে আরাম করে টানতে লাগলেন আর ধোঁয়ার রিং ছাড়তে লাগলেন। এই সময় ওনাকে বাকি ঘটনা শোনানোর জন্য ব্যতিব্যস্ত করে কোনো লাভ নেই। অগত্যা আমরাও বারান্দায় এসে দুটো কাঁচি সিগারেট ধরিয়ে টানতে লাগলাম। যতই হোক তারানাথ বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনার সামনে বসে ধূমপান করতে আমাদের এখনো বাঁধে। পরিবারকে নিয়ে বেরোতে বেরোতে বেশ দেরি হয়ে গেল মহেশগঞ্জ গ্রামের জমিদার রঘুবীর পুরকায়স্থ মহাশয়ের। বেয়ানমশাই অনেক পিড়াপিড়ি করেছিলেন আজকের রাতটুকু থেকে যাওয়ার জন্য, কিন্তু বিয়ের আগেই মেয়ের বাড়িতে থাকাটা ভালো দেখায় না। তাই পরিবারের সকল সদস্যদের নিয়ে দুটো গরুর গাড়িতে করে রওনা দিয়েছেন। তার বাড়ি এই গোপালপুর গ্রাম ছাড়িয়ে আরো দুটো গ্রামের পর। যেতে যেতে সন্ধ্যা গড়িয়ে রাত নেমেই যাবে। জ্যোৎস্না রাত। গ্রাম বাংলার অপূর্ব পরিবেশ যেন চাঁদের আলোতে আরো সুন্দর, আরো মায়াময় লাগছে।
সারাদিন অনুষ্ঠানের হই হট্টগোলের কারণে পরিবারের বাকি সদস্যরা ক্লান্ত থাকার দরুন সকলে তন্দ্রাচ্ছন্ন। মনে মনে আজ বেশ নিশ্চিন্ত পুরো কাস্ত মশাই। সঠিক পাত্রের সাথে তিনি তার একমাত্র ছেলে সুরেন্দ্রর বিবাহ ঠিক করেছেন। আশেপাশের 5টা গ্রামের মধ্যে এই গোপালপুর গ্রামের জমিদার বাড়ির যথেষ্ট নাম ডাক রয়েছে। আজ এসে চাক্ষুষ দেখেও বুঝলেন যে বেয়ান মশাই ও তার পরিবার কত অমায়িক, কত প্রজাবৎস। আর সত্যি বলতে ওনার কন্যার ব্যবহারের মধ্যেও শিক্ষা, শিষ্টাচার, সহবত সবই বিদ্যমান। চোখ বন্ধ করে এইসবই ভাবতে ভাবতে চলেছেন তিনি। এমন সময় গাড়োয়ান যেন হঠাৎই গাড়িখানা থামিয়ে দিল। তিনি ভাবলেন হয়তো গাড়োয়ান প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য গাড়িটা ক্ষণিকের জন্য থামিয়েছে। তিনি গরুর গাড়ির ছইয়ের মধ্য থেকে মুখখানা বার করে গাড়োয়ানের উদ্দেশ্যে কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন। তার আগেই গাড়োয়ান বলে উঠল, বাবু, এমনটা তো হওয়ার কথা নয়। একটু নেমে এসে দেখেন, সামনে পথের মাঝে খিরিস গাছের গুঁড়ি পড়ে আছে। কিন্তু সকালেও আপনাদের এ পথ দিয়ে নিয়ে এসেছি, তখন তো এমন ছিল না। আর কেই বা এত মোটা গাছের গুঁড়িটাকে কেটে পথের মাঝে ফেলে রাখবে? এ কথা শুনে তিনি নেমে দেখলেন সত্যি তো পথটা আটকে রেখেছে একটা মোটা গাছের গুঁড়ি। তবে কি ডাকাত? তার মনের কথা আন্দাজ করতে পেরে অন্য একজন গাড়োয়ান বলল, না কর্তা না, চোর ডাকাতের কোনো উপদ্রব আমাদের এই গায়ে নেই। তবে তবে কারা যে এমন কাজটা করলো? রঘুবীর আর কিছু চিন্তা না করে গাড়োয়ানদের উদ্দেশ্যে বলল, আমাদের গ্রামের দিকে যাওয়ার আর কোনো পথ নেই এটা ছাড়া। প্রত্যুত্তরে গাড়োয়ান জানালো, দেখেন কর্তা, এইটাই হলো তেমাথার মোড়। এখান থেকেই অন্যান্য গ্রামে যাওয়ার 3টে রাস্তা 3 দিক পানে চলে গেছে। তবে আপনাদের গায়ে যাওয়ার একখান রাস্তা আছে বটে, তবে। রঘুবীর ভুরু কুঁচকে বললেন, কেন, সমস্যা কি? ওই পথে গেলে কি হবে? গাড়োয়ান দুজন খানিকক্ষণ চুপ থেকে ইতস্তত করে বলল, এই ভর সন্ধ্যা বেলা ও রাস্তা দিয়ে যেতে মানে, আসলে বাবু, আমাদের বাপ ঠাকুর দ্বারা আমাদের ছোট থেকেই ওই ভবা পাগলার মাঠের দিকে সন্ধ্যার পর যেতে বারণ করে গেছেন। এ গায়ের কোনো মানুষই নাকি ওই ভবা পাগলার মাঠের মাঝখান দিয়ে যাতায়াত করে না। এইসব শোনার পর রঘুবীর বিরক্তিত স্বরে বললেন, দেখো, বুঝতে পারছি তোমাদের গ্রামে কোনো বিশেষ বিধিনিষেধ হয়তো আছে ওই মাঠ দিয়ে যাওয়ার ক্ষেত্রে, কিন্তু আমাকে আজই গ্রামে ফিরতে হবে। পরিবারের লোকজন নিয়ে আমি তো আর বেয়ান মশাইয়ের বাড়িতে ফিরে যেতে পারবো না। তাই ওই পথ দিয়েই চলো, আর তো কোনো উপায় নেই। এমনিতেই সন্ধে গড়িয়ে যাচ্ছে, তাই আর না থেমে তাড়াতাড়ি ওই পথ ধরেই চলো। আমি বরং তোমাদের বকশিস দেব। অনিচ্ছা সত্ত্বেও গাড়োয়ানরা যাওয়ার জন্য রাজি হল। রঘুবীর বাবু আবার গাড়িতে উঠে বসলেন। গাড়োয়ানরা দ্রুত গাড়ি টানতে লাগল। গরুর গাড়ির দুলুনিতে এবার রঘুবীর বাবুরও খানিক তন্দ্রা এসে গেছিল। হঠাৎই গরুগুলো পরিত্রাহী ডাক শুনে তার তন্দ্রাচ্ছন্ন ভাবটা সঙ্গে সঙ্গে কেটে গেল। তিনি লক্ষ্য করলেন গাড়োয়ানরা গাড়ি থামিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। লণ্ঠনাতে গরুর গাড়ি থেকে নেমে তিনি আবারও লক্ষ্য করলেন জ্যোৎস্না রাতের চাঁদকে যেন একরাশ কালো মেঘ গিলে খেয়েছে। চারিদিকে ঘুটঘুটে কালো অন্ধকার। লণ্ঠনের আলোতেও যেন কিছু ঠাহর করা যাচ্ছে না। তিনি গাড়োয়ানদের প্রশ্ন করতে গেলেন, কিন্তু লক্ষ্য করলেন তারা এক দৃষ্টে সামনের জমাট বাঁধা কালো অন্ধকারের দিকে তাকিয়ে আছে। ভয়ে আতঙ্কে তাদের চোখের মনি স্থির হয়ে গেছে।
এতক্ষণ গাড়ি থেকে বাকি চাকর বাকর ও পুরুষ সদস্যরাও লণ্ঠন হাতে নেমে এসেছে। মহিলারাও এই আকস্মিক অবস্থা দেখে খানিক ঘাবড়ে গেছেন। গরুগুলো সমানে পরিত্রাহী রব করেই যাচ্ছে। আর গাড়োয়ান দুজন এক দৃষ্টে সেই জমাট বাঁধা অন্ধকারের দিকে তাকিয়ে আছে, যেন এক রাশ জমাট কালো অন্ধকার তাদের পথ আটকে দিয়েছে। ধুধু বিস্তীর্ণ মাঠের মাঝে যেন এক অন্ধকারে চক্রবুহে পড়ে গেছেন তারা সবাই। এবার সাহস করে বাকিরা লণ্ঠন হাতে খানিক এগিয়ে গেলেন। এগিয়ে যেতেই তাদের চোখে যা পড়ল তা দেখে যেন সকলের হৃৎপিণ্ডটা ধক করে উঠে আবারও থেমে গেল। তাদের পথ যেন আটকে রেখেছে একটা মস্ত পাথরের চাই। কিন্তু এই বিস্তীর্ণ মাঠের মধ্যে কোথা থেকে এই বিশাল পাথরের চাই আসবে? লণ্ঠনের আলোতেও যেন তারা কিছুই বুঝে উঠতে পারছে না। এবার রঘুবীর বাবুর চাকর হারু আরো খানিক ভালো করে লণ্ঠনটা উঁচিয়ে সামনের দিকে খানিক এগিয়ে গেল। আর তখনই তার চোখে যা পড়ল তাতে তাকে সাক্ষাৎ মৃত্যু বললেও ভুল হয়। এতক্ষণ যেটাকে তারা পাথরের চাই বলে ভুল করছিল তা মোটেও পাথরের চাই নয়, কারণ তার খানিক ওপরেই জ্বলছে আগুনের ভাটের মতো গনগনে লাল দুটো চোখ। সেই চোখ দিয়ে যেন ঠিকরে বেরোচ্ছে নরক্ষুধা। এ হলো এক বিশালাকায় দানবের মুখ। এই দৃশ্য দেখার পর গরুগুলো গাড়ির রাশ ছেড়ে যেন বেরোতে চাইল। গাড়োয়ান ও বাকিরাও যে যেদিকে পারলো পালাতে লাগলো, কিন্তু পালাবে কোথায়? সেই মিশকালো অন্ধকার তাদের চক্রবুহের মতো যেন ঘিরে রেখেছে। সে এক নরকীয় দৃশ্য। পরিবারের মহিলা পুরুষ সকলে তারও স্বরে চিৎকার করছে। এমন সময় আস্তে আস্তে সেই বিশালাকায় দানবীয় মুখটি হাঁ করল, আর সেই সঙ্গে সঙ্গে শুরু হলো ঝোড়ো হাওয়া। সেই হাওয়া যেন সমস্ত লোকগুলো আর গরুগুলোকে টেনে নিয়ে সেই সর্বগ্রাসী গুহারূপী মুখের ভেতর পুরে ফেলতে চাইছে। রঘুবীর বাবু বুঝতে পারলেন এ কোনো ঝোড়ো হাওয়া নয়। বিশালাকায় ওই দানবীয় পিশাচ জোরে জোরে শ্বাস টানছে, আর তার জেরে সমস্ত কিছুকে সে নিজের মুখের মধ্যে ঢুকিয়ে নিয়ে পিষে মেরে ফেলতে চাইছে। এমন ঘটনার আকস্মিকতায় রঘুবীর বাবু হতবাক হয়ে গেছেন। কে এই মহাশক্তিশালী দানব? কেন সে মারতে চায় তাদের? কিছু বুঝে ওঠার আগেই সেই ভ্যাপসা পচা তীব্র গন্ধযুক্ত শ্বাসের টানে যেন এক তীব্র ভূকম্পন শুরু হলো। তাল সামলাতে না পেরে খড়কুটোর মতো ছিটকে পড়লেন রঘুবীর বাবু। যন্ত্রণা ক্লিষ্ট শরীরটা নিয়ে তিনি দেখলেন সেই দানবীয় শ্বাসের টানে সমস্ত মানুষ ও গরু সমেত গাড়ি দুটো যেন আস্তে আস্তে এগিয়ে চলেছে সেই সর্বগ্রাসী দানবীয় মুখের মধ্যে। ধীরে ধীরে তার চোখের সামনে পলকের মধ্যে তার সমস্ত পরিবার, চাকর বাকর, গরুর গাড়ি সবটাই সেই দানবীয় মুখের ভেতর তলিয়ে যেতে লাগলো। নরকীয় আর্তনাদে আকাশ কেঁপে উঠল। কেউ কিচ্ছু করতে পারল না। সেই বিশালাকার পিশাচের গনগনে চোখের শিখা আরো তীব্র হলো। তার মুখের ভেতর থেকে কড়মড় কড়মড় করে শব্দ ভেসে এলো, যেন থেতলে যাওয়া মাংস আর ভাঙা হাড় একসঙ্গে চিবিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আর সেই সঙ্গে ভেসে এলো আকাশ ভেদে একাধিক প্রাণীর তীব্র মরণ চিৎকার।
রঘুবীর অসহায়ের মতো পড়ে রইলেন, চেঁচিয়ে উঠতে চাইলেন, কিন্তু তার কণ্ঠরোধ হয়ে গেল। শেষবারের মতো তিনি দেখলেন তীব্র এক টান, এক মুহূর্তের নৈশব্দ, তারপর ধোঁয়ার মতো মিলিয়ে গেল তার গোটা পরিবার। তারপর সেই সর্বগ্রাসী গুহার মতো বিশাল বিভৎস মুখমণ্ডলটা ধীরে ধীরে মাটি থেকে উপরে উঠে এলো, আর সেই সঙ্গে দেখা গেল এক অতিকায় কঙ্কালসার দেহকেও। অট্টহাসি করতে করতে সে লম্বা লম্বা পা ফেলে মিলিয়ে গেল সেই নিকষ কালো অন্ধকারে।